গত মঙ্গলবার আমার এক সহকর্মীকে স্টেজে দাঁড়িয়ে এমপ্লয়ি অব দ্য ইয়ার পুরস্কার নিতে দেখছিলাম। পুরো হলরুম তখন করতালিতে ফেটে পড়ছে। বাপরে, বিশাল ব্যাপার তো, জীবনের অন্যতম সেরা মুহূর্ত। একদম। মেন্টারদের চোখে মুখে তৃপ্তির হাসি, আর সহকর্মীদের চোখে ধরুন ঈর্ষা আর শ্রদ্ধার একটা অদ্ভুত মিশ্রণ। বাইরের পৃথিবীর কাছে সে তখন সাফল্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি, তাই না? যার ক্যারিয়ারের গ্রাফ কেবল ওপরের দিকেই ছুটছে। কিন্তু ঠিক ২০ মিনিট পর করিডোরে গিয়ে ওকে যেভাবে আবিষ্কার করলাম, সেটা ছিল আক্ষরিক অর্থেই কল্পনার অতীত। হ্যাঁ, কেন, কি হয়েছিল? ও দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল, আর ওর হাতে ধরা ফোনটা রীতিমতো কাঁপছিল। আমি ভাবলাম হয়তো কোনো পারিবারিক জরুরি অবস্থা বা খারাপ কোনো খবর এসেছে। হ্যাঁ, সাধারণত তো মানুষ ওরকমই ভাবে। কিন্তু ও যখন ফোনের স্ক্রিনটা আমার দিকে ঘোরাল, দেখলাম সেখানে দুবাইয়ের এক পেন্ট হাউসে বসে ১৭ বছরের এক কিশোর দম্ভ করে বলছে যে হাইস্কুল শেষ করার আগেই সে কিভাবে তার তৃতীয় $multi-million কোম্পানি বিক্রি করে দিয়েছে। ওহ আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ওইসব অ্যালগোরিদম পোস্ট ভিডিও, আর ঠিক এই মুহূর্তেই চারপাশের চেনা জগৎটা যেন হঠাৎ করে অচেনা হয়ে যায়। ঠিক তাই। ও তখন ফিসফিস করে বলল, আমার বয়স এখন ৩০। ওর গলায় তখন এক তীব্র অপরাধবোধ, একটা লজ্জার সুর। ও বলল, আমি তো কেবল স্যুট পরা একটা জালিয়াতি। এরা যদি একবার আমার মাথার ভেতরটা দেখতে পেত, তবে এই ট্রফিটা কেড়ে নিয়ে আমাকে হাসাহাসি করে বিল্ডিং থেকে বের করে দিত। বাপরে, এক মুহূর্ত আগেও যে মানুষটা সাফল্যের চূড়ায় দাঁড়িয়েছিল, মাত্র ৩০ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তাকে মুহূর্তেই একজন প্রতারক হিসেবে দাঁড় করিয়ে দিল। হ্যাঁ, সে তার গত ১০ বছরের হাড়ভাঙা খাটুনিকে প্রতিভা হিসেবে দেখছিল না, দেখছিল স্রেফ একটা সাজানো মিথ্যে হিসেবে, যা সে অতি কষ্টে টিকিয়ে রেখেছে। এই যে বৈপরীত্য, পৃথিবী আপনাকে যেভাবে দেখছে আর মানুষ নিজের ভেতরে নিজেকে যতটা মূল্যহীন মনে করছে, এর মাঝখানের ফাটলটা কিন্তু দিন দিন আরও চড়া হচ্ছে। একে আমরা সাইকোলজির ভাষায় ইম্পোস্টার সিন্ড্রোম বলি, ঠিকই, কিন্তু আধুনিক ডিজিটাল দুনিয়া একে এক ভয়াবহ রূপ দিয়েছে। একদম। আজ আমরা কেবল নিজেদের চারপাশের চেনা মানুষদের সাথে পাল্লা দিচ্ছি না, আমরা পাল্লা দিচ্ছি অ্যালগোরিদম দিয়ে সাজানো কোটি কোটি মানুষের জীবনের সেরা মুহূর্তগুলোর সাথে। যখন ২০ বছরের এক কিশোরের অবিশ্বাস্য সাফল্যকে স্বাভাবিক হিসেবে দেখানো হয়, তখন আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের অর্জনগুলোকেও হঠাৎ করে খুব নগণ্য আর নকল মনে হতে শুরু করে। মনে হয় যেন আমরা কিছুই করতে পারিনি জীবনে, তাই না? আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোই আমাদের কাছে সবচেয়ে বড় মিথ্যে বলে মনে হয়। কিন্তু কেন আমরা নিজেদের গড়া সাফল্যের ইমারতকেই বালির বাঁধ মনে করে সারাক্ষণ ধসে পড়ার ভয় থাকি? আজকের এই গভীরে যাওয়ার মূল লক্ষ্য ঠিক এটাই। এই যে ফাটলটার কথা উঠে এলো, এই শূন্যতাটা বুঝতে হলে আমাদের মস্তিষ্কের একটা নিজস্ব মেকানিজম বা মাপকাঠি নিয়ে কথা বলতে হবে। মানুষ তো সবসময় নিজেকে বিচার করে। আগে এই বিচার করার বেসলাইন বা মানদণ্ড ছিল খুব ছোট, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। হ্যাঁ, ধরুন একটা নির্দিষ্ট অফিস পাড়া বা পরিচিত কিছু মানুষ। একজন মানুষ হয়তো ভাবত, আচ্ছা, আমার ডিপার্টমেন্টের বাকিদের চেয়ে আমি তো বেশ ভালোই কাজ করছি। কিন্তু অ্যালগোরিদম এই বেসলাইনটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, চিরতরে বদলে দিয়েছে। একদম। এখন আমরা যখনই ফোন হাতে নিই, অ্যালগোরিদম সারা পৃথিবীর সবচেয়ে চরম, সবচেয়ে অসাধারণ এবং ফিল্টার করা সাফল্যের গল্পগুলো আমাদের চোখের সামনে হাজির করে। ওই যে দুবাইয়ের ১৭ বছরের কিশোরের কথা বললেন, ওটা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু প্রতিদিন এরকম শত শত ভিডিও দেখতে দেখতে আমাদের অবচেতন মন ওই অস্বাভাবিকতাকেই স্বাভাবিক বা নতুন বেসলাইন হিসেবে ধরে নেয়। ব্যাপারটা অনেকটা এমন এক দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো, যেখানে ফিনিশ লাইনটিকে একটা উচ্চ গতির ড্রোন দিয়ে ক্রমাগত সামনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। দারুণ একটা উপমা দিয়েছেন, ঠিক তাই। তার পায়ের পেছনের মাটি প্রমাণ করছে সে অনেকটা পথ পেরিয়ে এসেছে। কিন্তু ওই ড্রোনটা ফিনিশ লাইনটা এত দ্রুত সরে যাচ্ছে যে তার কেবলই মনে হচ্ছে সে আসলে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উল্টো সে ক্রমাগত পিছিয়ে পড়ছে বলে তার মনে হয়। আর এই ফিনিশ লাইন সরে যাওয়ার যে হতাশা আর শূন্যতা, সেটাই আমরা জুলিয়ানের জীবনে খুব স্পষ্টভাবে দেখতে পাই। এই সোর্সে জুলিয়ানের গল্পটা শুনলে এই ডিজিটাল মরীচিকার আসল রূপটা ধরা পড়বে। জুলিয়ান কে? জুলিয়ান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাকে আধুনিক ভাষায় বলা হয় ডিজিটাল নোম্যাড। বাইরে থেকে দেখলে তার জীবনটা যে কারো কাছে আক্ষরিক অর্থেই একটা স্বপ্নের মতো।
সে বছরের অর্ধেক সময় কাটায় পর্তুগালের লিসবনে, আর বাকি অর্ধেক ইন্দোনেশিয়ার বালি সমুদ্র সৈকতে। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেলে দেখা যায় একদম নিখুঁত সব ছবি। মানে ওই যে ল্যাপটপ নিয়ে বিচে বসে থাকার ছবিগুলো। হ্যাঁ, মহগনি কাঠের টেবিলে ল্যাপটপ রাখা, সামনে নীল ফিরোজা রঙের সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, আর ক্যাপশনে লেখা, যেখানে শান্তি পাও সেখানেই কাজ করো। বাপরে, এরকম একটা প্রোফাইল দেখলে তো যে কারোর মনে হবে সে জীবনের সব চূড়ান্ত লক্ষ্য অর্জন করে ফেলেছে। কোনো স্ট্রেস নেই, শুধু স্বাধীনতা আর সাফল্য। কিন্তু ভেতরের গল্পটা সম্পূর্ণ আলাদা। প্রতিবার যখন তার সফটওয়্যার ফ্রেমওয়ার্কের কোনো নতুন আপডেট আসে, জুলিয়ানের ভেতরে আক্ষরিক অর্থে প্যানিক অ্যাটাক শুরু হয়। তার আসল জীবন ওই সৈকতের শান্ত পরিবেশে নয়, তার আসল জীবন হলো অন্ধকার হোটেল রুমে বসে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে গভীর রাত জেগে মরিয়া হয়ে কোডিং করা। আহারে! সে তার নিজের মেধা বা কোডিং প্রতিভাকে সম্পূর্ণ অস্বীকার করে। সে ভাবে তার এই যে সাফল্য, ক্লায়েন্টদেরই যে আস্থা, এগুলোর পেছনে তার কোনো অবদান নেই। সে কেবল ভালো ইন্টারনেট সংযোগ আর সুবিধাজনক টাইম জোনের কারণে টিকে আছে। মানে সে নিজের অর্জনটাকেই বিশ্বাস করে না? একদমই না। জুলিয়ান নিজেকে মনে করে একটা সিস্টেম গ্লিচ বা সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটি। তার সারাক্ষণ ভয় হয় যে কোনো দিন একটা ছোট ভুল হবে আর এই গ্লিচটা ধরা পড়ে যাবে। তখন সবাই বুঝে যাবে যে সে আসলে কোনো মেধাবী ইঞ্জিনিয়ার নয়, বরং একটা ভণ্ড। নিজেকে একটা যান্ত্রিক ত্রুটি মনে করা, এটা তো একটা ভয়াবহ মানসিক অবস্থা। শুধু একটা পরিসংখ্যান যদি দেখি, ৮৬% তরুণ আমেরিকান এখন ইনফ্লুয়েন্সার হতে চায়। এটা তো স্রেফ একটা পেশা বেছে নেওয়ার বিষয় নয়। এটা প্রমাণ করে যে সামাজিক মূল্যবোধ পরিমাপের একটা নতুন কৃত্রিম মানদণ্ড তৈরি হয়ে গেছে, ঠিক বলেছেন। যেখানে ২০ বছর বয়সে কোটিপতি হওয়া বা সারাক্ষণ একটা নিখুঁত প্রোফাইল পিকচার মেনটেন করাকেই সফলতার একমাত্র ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। যদি মূল সমস্যাটা হয় সোশ্যাল মিডিয়ায় অন্যের সাথে নিজের তুলনা করা, তাহলে তো শুধু ইন্টারনেট থেকে লগ অফ করলেই সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা তো তা বলে না, তাই না? না, বাস্তবতা এতটা সহজ নয়। কারণ ব্যাপারটা শুধু অন্যের সাফল্য দেখার মধ্যে আর সীমাবদ্ধ নেই। এটা ইতিমধ্যে মানুষের মস্তিষ্কে একটা ভয়ঙ্কর ফিডব্যাক লুপ তৈরি করে ফেলেছে। ফিডব্যাক লুপ? সেটা কিভাবে কাজ করে? ধরুন, অনলাইনে দেখানো নিখুঁত জীবন এবং ওই জীবনটাকে টিকিয়ে রাখার আসল পরিশ্রম, এই দুয়ের মধ্যে ব্যবধান যত বাড়ে, নিজেকে প্রতারক ভাবার অনুভূতি ঠিক ততটাই তীব্র হয়। জুলিয়ান যখন ওই সমুদ্র সৈকতের ছবিটা পোস্ট করে, সে নিজের জন্য একটা ফাঁদ তৈরি করে। তার চারপাশের মানুষ বিশ্বাস করে যে সে একজন নির্ভার, মেধাবী জাদুকর। কিন্তু সে নিজে তো জানে ওই জাদুর পেছনে কত নির্ঘুম রাত লুকিয়ে আছে। একদম। সে যখন ক্লায়েন্টের কাছ থেকে নতুন কাজ পায়, তখন তার মনে হয় মানুষ বুঝি তার আসল সত্তাকে নয়, বরং ওই নিখুঁত ছবিটাকে ভাড়া করছে। তার মানে অন্যের সাফল্য দেখার চেয়ে নিজের নিখুঁত ছবি প্রচার করাটা আরও বড় বিপদের কারণ হতে পারে। এই প্রসঙ্গে ৩৬ বছর বয়সে ৫০০ জনেরও বেশি পেশাজীবীর ওপর করা একটা দারুণ গবেষণার কথা মনে পড়ছে আমার। আমরা তো সাধারণত ভাবি লিঙ্কডইন বা অন্যান্য প্রফেশনাল প্ল্যাটফর্মে অন্যের পদোন্নতি বা সফলতার খবর দেখলে মানুষের মন খারাপ হয় বা ইনসিকিউরিটি তৈরি হয়। হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু ওই গবেষণায় দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। অন্যের অর্জন দেখে নয়, বরং অনলাইনে নিজের সাফল্যের কথা প্রকাশ করার পরই মানুষের ভেতরে ইম্পোস্টার সিনড্রোম সবচেয়ে বেশি কাজ করে। নিজের সাফল্যের কথা নিজে বলার পর কেন এমন একটা অপরাধবোধ তৈরি হবে? এটা তো উদযাপনের সময় হওয়ার কথা। এর পেছনের মনস্তত্ত্বটা খুব গভীরে কাজ করে। যখন কেউ নিজের কোনো সাফল্যের খবর, ধরুন কোনো প্রমোশন বা নতুন প্রজেক্ট শেষের খবর অনলাইনে পোস্ট করে, তখন সে একটা নিখুঁত গল্প লেখে। সে শুধু বিজয়ের অংশটুকুই তুলে ধরে। রাইট, স্ট্রাগলটা কেউ দেখায় না। কিন্তু তার মস্তিষ্ক তো বোকা নয়। ওই নিখুঁত পোস্টটা করার সাথে সাথেই মস্তিষ্ক পেছনের আসল গল্পটার কথা মনে করিয়ে দেয়। মস্তিষ্ক মনে করিয়ে দেয় ওই প্রজেক্টের মাঝপথে কতগুলো ভুল হয়েছিল, ক্লায়েন্ট কতটা বকা দিয়েছিল, কতবার হতাশ হয়ে বাথরুমে গিয়ে কাঁদতে হয়েছিল এবং কতগুলো খসড়া বাতিল করতে হয়েছিল। ও, বুঝতে পেরেছি। মানে একটা কন্ট্রাস্ট তৈরি হয় মস্তিষ্কে। ঠিক তাই। মস্তিষ্ক দেখে যে বাইরের পৃথিবীর কাছে যে গল্পটা বলা হচ্ছে তার মধ্যে কোনো খুঁত নেই, অথচ পেছনের বাস্তবতা পুরোটাই সংগ্রাম আর খুঁতে ভরা।
তখন ওই মানুষটার মনে হয় সে বুঝি তার চারপাশে সবাইকে অত্যন্ত চতুরতার সাথে বোকা বানাচ্ছে। ধরা পড়ে যাওয়ার ভয়। হ্যাঁ, আর এই ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই তারা তড়িঘড়ি করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স কেনা শুরু করে, যেন তাদের ওই লুকানো অযোগ্যতাগুলোকে দ্রুত ঢেকে ফেলা যায়। আর এই পুরো পরিস্থিতিকে আরও কয়েকগুণ জটিল করে তুলেছে আমাদের বর্তমান রিমোট কাজের সংস্কৃতি। এই যে নিখুঁত একটা ছবি দেখানোর চাপ, এটা তো রিমোট কাজের কারণে আরও মারাত্মক আকার ধারণ করেছে। ব্যাপারটা অনেকটা ধরুন একটা ম্যাজিক শোর মতো। ম্যাজিক শো কিভাবে? দর্শক যখন গ্যালারিতে বসে শুধু ম্যাজিকটাই দেখে, তখন তার মনে হয় জাদুকরের কোনো পরিশ্রমই হচ্ছে না, সব আপনা আপনি হয়ে যাচ্ছে। কিন্তু জাদুকর নিজে জানে ওই একটা কৌশল নিখুঁত করতে তাকে বন্ধ ঘরে কত হাজারবার তাস মাটিতে ফেলতে হয়েছে। রিমোট ওয়ার্ক মানুষকে কেবল ম্যাজিক দেখতে বাধ্য করে, তাসের পড়ে যাওয়াটা সম্পূর্ণ লুকিয়ে রাখে। দারুণ একটা তুলনা। হ্যাঁ, ফিজিক্যাল অফিসে এই তাসের পড়ে যাওয়াটা কিন্তু দেখা যায়। অফিসে কাজ করার সময় মানুষ তার সহকর্মীদের ভুল করতে দেখে। কেউ হয়তো একটা ইমেল পাঠাতে গিয়ে ভুল সিসি করে ফেলেছে, কেউ মিটিংয়ের মাঝখানে কফি ফেলে দিয়েছে, বা কোনো জুনিয়র এসে একটা অত্যন্ত সাধারণ বোকা বোকা প্রশ্ন করেছে। হ্যাঁ, এসব তো রোজই হয় অফিসে। আর এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের মস্তিষ্ককে একটা সিগন্যাল দেয় যে কাজের প্রক্রিয়ায় ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ মাত্রই হোঁচট খায়। কিন্তু রিমোট মডেলে এই ছোটখাটো আড্ডা বা ভুলের দৃশ্যমানতা নেই। মানুষ কেবল স্ল্যাক বা ইমেলে পাঠানো নিখুঁত রিপোর্ট বা ভিডিও কলে দেওয়া গুছানো প্রেজেন্টেশন দেখে। ফিনল্যান্ডে করা 2024 সালের একটি গবেষণায় তো দেখা গেছে রিমোট কাজের কারণে 59% মানুষের ঘুমের মান মারাত্মকভাবে কমে গেছে। এর মূল কারণটাই হলো এই অদৃশ্য চাপ। অফিসে কাজের একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু রিমোট মডেলের ড্রয়িং রুম আর অফিসের সীমারেখা তো পুরো মুছে গেছে। হ্যাঁ, সারাক্ষণই তো মানুষ কাজে যুক্ত থাকছে। একদম। মানুষকে সারাক্ষণ অনলাইনে থাকার এবং নিখুঁত পারফরমেন্স দেখানোর একটা চাপ বহন করতে হয়। মানুষ একা একা একটা বদ্ধ ঘরে বসে কেবল ডিজিটাল মেট্রিক্সের মাধ্যমে নিজের কাজের মূল্যায়ন করতে বাধ্য হয়। তবে এই পুরো বিষয়টা কেবল ডিজিটাল দুনিয়া বা রিমোট কাজের বাই প্রোডাক্ট নয়, এর কিছু গভীর শেকড়ও আছে যা বিভিন্ন সমাজ ও সংস্কৃতির সাথে জড়িত। যেমন এই সোর্স মেটেরিয়ালে সিউলের এক বিশ্ববিদ্যালয়ের গবেষক হানার গল্পটা আছে। হানার গল্পটা একটু খুলে বলবেন? হানা বাইরের পৃথিবীর কাছে পূর্ব এশিয়ার কঠোর পরিশ্রমী সংস্কৃতির, যেটাকে ওরা গানবারে বলে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু ভেতরে সে এক চরম আতঙ্কের মধ্যে বাস করে। ছোটবেলায় সে যদি ক্লাসের সর্বোচ্চ নম্বর না পেত, তার বাবা তার সাথে কোনো কথা বলতেন না। ও, সাইলেন্ট ট্রিটমেন্ট। এটা তো বাচ্চাদের জন্য খুব ট্রমাটিক। ঠিক। এই যে নৈশব্দের শাস্তি, বকাঝকা করার চেয়েও এই নীরবতা হানার মনে এমন এক ভয়ের জন্ম দিয়েছে যে আজ কর্পোরেট ল্যাবে তার সুপারভাইজার যখন তার কাজের প্রশংসা করেন, হানার মস্তিষ্ক সেটাকে একটা ফাঁদ হিসেবে ধরে নেয়। সে দিনে 16 ঘন্টা কাজ করে শুধু এটা নিশ্চিত করতে যাতে কেউ তার কথিত অযোগ্যতা ধরে ফেলতে না পারে। তার মানে হানার কাছে সাফল্য কোনো আনন্দ বা অর্জন নয়, বরং একটা সাময়িক মুখোশ। যতক্ষণ কাজ নিখুঁত হচ্ছে ততক্ষণ সে নিরাপদ। একদম ঠিক ধরেছেন। হানার এই অবস্থাকে মনস্তাত্ত্বিকরা ইকোলজিক্যাল সিস্টেমস থিওরির সাহায্যে ব্যাখ্যা করেন। এই থিওরি বলে যে মানুষের মনস্তত্ত্ব কেবল তার নিজস্ব চিন্তার উপর নির্ভর করে না, বরং এটা একটা বৃহৎ সামাজিক কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে। এর একদম বাইরের স্তর, যাকে ম্যাক্রোসিস্টেম বলা হয়, সেখানে রয়েছে সমাজের গভীর বিশ্বাস এবং নিয়ম। সমাজের চাপটা কিভাবে কাজ করছে। হ্যাঁ, হানা যে সমাজে বড় হয়েছে সেখানে ব্যক্তি স্বাধীনতাবাদ এবং কনফুসিয়ানিজমের এক অদ্ভুত মিশ্রণ রয়েছে। সেখানে মুখরক্ষা বা সম্মান বাঁচানোই শেষ কথা। একটা ছোট ভুল শুধু নিজের নয়, পুরো পরিবারের সম্মানহানি। এর সাথে যুক্ত হয়েছে বর্তমান সময়ের জন্মহার হ্রাসের মতো বিষয়গুলো। সিউলের চাইল্ড কেয়ার সেন্টারের পরিচালকদের উদাহরণ দেওয়া যেতে পারে, যাদের 98.3% নারী। 98.3%। বিশাল সংখ্যা। হ্যাঁ, দেশটিতে জন্মহার তলানিতে ঠেকায়। প্রতিটি শিশু সমাজের কাছে মহামূল্যবান। ফলে বাবা মায়ের অসম্ভব মনোযোগ এবং উৎকণ্ঠা থাকে ওই শিশুদের উপর। আর এই নারী পরিচালকদের সারাক্ষণ এক অকল্পনীয় মানসিক চাপের মধ্যে নিখুঁত হওয়ার অভিনয় করে যেতে হয়। তারা সমাজের এই অসম্ভব উচ্চাকাঙ্ক্ষা পূরণের চাপে নিজেদের যে কোনো দুর্বলতাকে লুকিয়ে রাখতে বাধ্য হন। তাহলে এখানে একটা খুব বড় প্যারাডক্স তৈরি হচ্ছে। ঐতিহাসিকভাবে ইম্পোস্টার সিন্ড্রোমকে তো সবসময় একটা ব্যক্তিগত মানসিক ত্রুটি বা কগনিটিভ ডিস্টরশন হিসেবে দেখা হয়,
যেন সমস্যাটা কেবল মানুষের মাথার ভেতরে। হ্যাঁ, সাধারণ সাইকোলজি তো সেটাই বলে। কিন্তু হানার গল্পের মতো সমাজ ব্যবস্থায় যেখানে একটা ছোট ভুলও চরম অপমানের কারণ হতে পারে, সেখানে নিজেকে ইম্পস্টার বা প্রতারক ভাবাটা কি আদৌ কোনো মানসিক ত্রুটি? আমার তো মনে হয় এটা টিকে থাকার জন্য একটা অত্যন্ত যৌক্তিক এবং স্বয়ংক্রিয় কৌশল। যখন চারপাশের সমাজ বা কর্পোরেট কাঠামো আপনাকে বুঝিয়ে দেয় যে নিখুঁত না হওয়া মানেই আপনি বাতিল, তখন সবসময় আতঙ্কে থাকা আর নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করাটাই তো সবচেয়ে সেফ গেম, ওয়াও! তাই না? আপনি যদি নিজের ওপর নিজে সবচেয়ে বেশি প্রেশার দেন, তাহলে বাইরের কেউ আর আপনাকে আঘাত করার সুযোগ পাবে না। এই বিশ্লেষণটা ইম্পোস্টার সিন্ড্রোমকে সম্পূর্ণ নতুন একটা আলোতে দাঁড় করায়। সত্যি, যখন পরিবেশ চরম প্রতিযোগিতামূলক হয়, তখন মস্তিষ্ক আত্মরক্ষার জন্য কিছু নিজস্ব অভ্যন্তরীণ মেকানিজম তৈরি করে। কোয়াড্রিপোলো মডেল অফ নিড অ্যাচিভমেন্টের মাধ্যমে আমরা এই ভেতরের মেকানিজমটা খুব ভালোভাবে বুঝতে পারি। এই মডেলটা আসলে কি বলছে? যারা এই ধরনের আত্মসংশয়ে ভোগেন, এই মডেল অনুযায়ী তারা মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম দলটি হল ওভারস্ট্রাইভার, আর দ্বিতীয় দলটি হল ফেইলিয়ার অ্যাভয়েডার। এই দুটো দলের কাজের ধরন তো নিশ্চয়ই আলাদা। একদম বিপরীত। ওভারস্ট্রাইভাররা সারাক্ষণ অন্যের স্বীকৃতি খোঁজে। তারা প্রতিটি কাজকেই তাদের নিজস্ব অস্তিত্বের বা মূল্যের পরীক্ষা বলে মনে করে। একটা সাধারণ ইমেল ড্রাফট করা থেকে শুরু করে বড় প্রজেক্ট, সব কিছুতেই তারা নিজেদের উজাড় করে দেয়, কারণ তারা ভাবে তাদের কাজের আউটপুটটাই তাদের আসল পরিচয়। আর ফেলিয়ার অ্যাভয়েডাররা কি করে? অন্যদিকে ফেইলিয়ার অ্যাভয়েডাররা একটা অদ্ভুত কৌশল নেয়। তারা ইচ্ছে করে খুব কঠিন কাজ বেছে নেয় বা শেষ মুহূর্ত পর্যন্ত কাজ ফেলে রাখে। আচ্ছা, মানে প্রোক্রাস্টিনেট করে। হ্যাঁ, তারা অবচেতনভাবেই এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে কাজ খারাপ হলেও তারা বাইরের কোনো একটা অজুহাত দেখাতে পারে। তারা বলতে পারে, আসলে কাজটা অনেক কঠিন ছিল, বা আমাকে একদম সময় দেওয়া হয়নি। অর্থাৎ তারা প্রমাণ করতে চায় যে তাদের মেধার কোনো ঘাটতি নেই, ঘাটতি ছিল পরিস্থিতির। তাহলে এই পুরো মেকানিজমটা আসলে টিকে থাকে কিসের ওপর? সোর্সে তো এর পেছনে মূলত 5টি বিশ্বাসের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই 5টি ভয়ের ভিত্তি। প্রথমত লজ্জার ভয়, যে কোনো মূল্যে রেপুটেশন নষ্ট হওয়ার আতঙ্ক। দ্বিতীয়ত ফলাফলের ভিত্তিতে নিজের মূল্যায়ন করা, অর্থাৎ আমি কি করলাম সেটাই আমার পরিচয়, আমি কে সেটা নয়। তৃতীয়ত ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, যেখানে মনে হয় একটা ছোট ভুল মানেই পুরো ক্যারিয়ার শেষ। চতুর্থত মেন্টরসদের সমর্থন হারানোর ভয়, এবং পঞ্চমত পরিবারের হতাশার কারণ হওয়ার ভয়। একদম নির্ভুল বলেছেন। আর এই পুরো কাঠামোটা দাঁড়িয়ে থাকে 4টি পি এর ওপর: পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার প্রবণতা, প্যারালাইসিস বা সিদ্ধান্তহীনতায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া, পিপল প্লিজিং অর্থাৎ সবাইকে খুশি করার চেষ্টা, এবং প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা। এই 4টির মধ্যে পারফেকশনিজম আর প্রোক্রাস্টিনেশনের সম্পর্কটা তো বেশ মজার, তাই না? হ্যাঁ, এটা একটা অদ্ভুত সাইকেল। মানুষ নিখুঁত কাজ করতে চায়, তাই সে কাজ শুরু করতে দেরি করে, আর এই দেরি করার ফলে সে শেষমেশ তাড়াহুড়ো করে কাজটা শেষ করে। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয় টাস্ক ট্রেডমিল। টাস্ক ট্রেডমিল হলো এমন এক মনস্তাত্ত্বিক চক্র যেখানে মানুষ ইচ্ছা করে নিজের ওপর কাজের বোঝা বাড়াতে থাকে। এদেরকে যদি কোনো সহজ বা সাধারণ কাজ দেওয়া হয়, তখন এদের মনে হয় তারা ফাঁকি দিচ্ছে বা প্রতারণা করছে। মানে সহজ কাজ করলে তাদের গিল্টি ফিল হয়। একদম। তাই তারা ক্রমাগত জটিল থেকে জটিলতর কাজের দায়িত্ব নিতে থাকে, কেবল এটা প্রমাণ করতে যে তারা আসলেই যোগ্য। তারা মনে করে সবসময় তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ না করলে যে কোনো মুহূর্তে তাদের অযোগ্যতার মুখোশ খুলে যাবে। কেবল রকেট ফিউয়েল দিয়ে চালানো হচ্ছে। এই যে নেতিবাচক ভয় বা ধরা পড়ে যাওয়ার আতঙ্ক, এই রকেট ফিউয়েল হয়তো একজন মানুষকে অন্যদের চেয়ে অনেক দ্রুত তার গন্তব্যে পৌঁছে দেবে ঠিকই। সে হয়তো খুব দ্রুত প্রমোশন পাবে, কোম্পানি সিইও হয়ে যাবে, সমাজে ভীষণ সফল হিসেবে পরিচিত হবে। বাইরে থেকে সবাই তাকে সফলই বলবে। কিন্তু এই ফিউয়েলের তীব্র দাহ্য ক্ষমতা ইঞ্জিনটাকে ভেতর থেকে গলিয়ে ফেলবে। গন্তব্যে পৌঁছানোর পর দেখা যাবে ভেতরে আর কিছু অবশিষ্ট নেই। মানুষটা সম্পূর্ণ বার্ন আউট হয়ে গেছে, শুধু একটা ফাঁকা খোলস পড়ে আছে। সত্যি একটা মর্মান্তিক ছবি। আর ঠিক এই কারণেই কেবল সমস্যার মনস্তত্ত্ব বুঝে বসে থাকলে চলবে না। আমাদের ক্লিনিক্যাল সমাধানের দিকে তাকাতে হবে, যাতে ইঞ্জিনের ড্রাইভ নষ্ট না করে এই ক্ষতিকারক জ্বালানিটাকে বদলানো যায়। ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে একটি ফিনটেক স্টার্টআপের প্রতিষ্ঠাতা মার্কাসের উদাহরণটা এখানে দেখা যেতে পারে।
মার্কেসের কি হয়েছিল? মার্কাস তার নিজের গড়া কোম্পানি নিয়ে যখন সিরিজ বি ফান্ডিং পেল, যা যে কোনো স্টার্টআপের জন্য বিশাল বড় একটা সাফল্যের মাইল ফলক এবং উদযাপনের বিষয়, তখন সে উল্লাস করার বদলে নিজের গাড়িতে বসে অঝরে কাঁদছিল। সে কি ফান্ডিং পাওয়ার পর কাঁদছিল? হ্যাঁ, কারণ তার মনে হচ্ছিল সে ইনভেস্টরদের ধোঁকা দিয়ে ওই বিশাল অঙ্কের টাকাগুলো এনেছে এবং সে কোনোভাবেই এত বড় একটা কোম্পানির কর্মীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। বাপরে, এই পর্যায়ে এসে তো সমস্যাটা আর শুধু ভাবনার স্তরে থাকে না, এটা একটা সত্যিকারের ক্যারিয়ার ধ্বংসকারী বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এর সমাধান কি? মার্কাস কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসলো? মার্কাসের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছিল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। এই থেরাপিতে মূলত মস্তিষ্ককে নতুন করে চিন্তা করতে শেখানো হয়। এখানে দুটি পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ: থট রিপ্লেসমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট। এগুলো কিভাবে কাজ করে? যখনই মার্কাসের মনে হতো আমি একজন প্রতারক, আমি ইনভেস্টরদের ধোঁকা দিয়েছি, তখন তাকে শেখানো হয়েছিল তার অতীতের সফলতার বাস্তব তথ্যগুলোকে যুক্তি হিসেবে দাঁড় করাতে। মস্তিষ্কের এই ভিত্তিহীন ভয়ের বিরুদ্ধে তাকে অতীতের শক্ত ডেটা বা প্রমাণ ব্যবহার করে যুক্তি খণ্ডন করতে হতো। ব্যাপারটা তাহলে নিজের মস্তিষ্কের বিপক্ষেই একটা ডিফেন্স লয়ার বা উকিলের মতো আচরণ করার মতো, তাই না? যখন মস্তিষ্ক বলছে তুমি অযোগ্য, তখন উকিল মস্তিষ্ক তার সিভি, অতীতের প্রজেক্ট রিপোর্ট আর ক্লায়েন্টের ফিডব্যাকগুলো টেবিলের ওপর ছুড়ে দিয়ে বলছে অবজেকশন, এই ডেটাগুলো দেখো, সংখ্যা কখনো মিথ্যে বলে না। এই তো। হ্যাঁ, একদম নিখুঁতভাবে ধরেছেন। এর পাশাপাশি আর একটা দারুণ কৌশল আছে, যাকে বলা হয় কগনিটিভ ডিফিউশন। এটি এমন একটি কৌশল যেখানে চিন্তাকে আর পরম সত্য হিসেবে মেনে নেওয়া হয় না। মানে চিন্তার সাথে একটা দূরত্ব তৈরি করা। হ্যাঁ, যেমন আমি ব্যর্থ হব, এই চিন্তাকে সরাসরি সত্য হিসাবে গ্রহণ না করে মস্তিষ্ককে শেখানো হয় যে আমার মস্তিষ্কে এখন ব্যর্থ হওয়ার একটি চিন্তা এসেছে। এই ছোট্ট একটা বাক্যের পরিবর্তন মানুষ এবং তার চিন্তার মাঝখানে একটা বিশাল মানসিক দূরত্ব তৈরি করে। এটি ভয়কে একটা নিশ্চিত ভবিষ্যৎ থেকে নামিয়ে এনে কেবল একটা সাময়িক স্নায়বিক ঘটনা হিসাবে বিচার করতে সাহায্য করে। দারুণ তো এটা। মার্কাসের সাথে একটা সেলফ কম্প্যাশন জার্নাল মেনটেন করত। সেখানে সে নিজের সাথে ঠিক এমন আচরণ করত যেমন আচরণ একজন আদর্শ লিডার তার কোনো জুনিয়র কর্মীর ভুলের সময় করে থাকেন। কিন্তু এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। বলুন। যারা চরম মাত্রায় সফল, হাই অ্যাচিভার, তারা তো বিশ্বাস করে যে তাদের ভেতরের এই কঠোর সমালোচক সত্তাটি তাদের এতদূর এনেছে। ওই যে আমার বলা রকেট ফুয়েল, তারা যদি হঠাৎ করে নিজেদের প্রতি সদয় হতে শুরু করে, সেলফ কম্প্যাশন দেখায়, তবে কি তাদের মনে হবে না যে তারা নিজেদের কাজের মান নামিয়ে ফেলছে বা নিজেদের সাফল্যের মূল হাতিয়ারটিকেই ছুঁড়ে ফেলছে? এই ভয়টা হাই অ্যাচিভারদের মধ্যে খুব সাধারণ। কিন্তু সেলফ কম্প্যাশন মানে কোনোভাবেই কাজের মান কমানো বা ভুলকে প্রশ্রয় দেয়া নয়। এর মানে হলো যে কোনো বাধাকে আবেগ বা ভয়ের বদলে সম্পূর্ণ পেশাদারি দৃষ্টিভঙ্গিতে বিচার করা। নিজের ভেতরের কঠোর সমালোচককে থামানো কোনো দুর্বলতা নয়, বরং কর্পোরেট দুনিয়ায় দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী লিডারশিপ সার্ভাইভাল মেকানিজম। মানে নিজেকে নিজে গালি না দিয়ে প্র্যাকটিক্যালি ভাবা। একদম। নিজেকে প্রতিনিয়ত গালি না দিয়ে, ভয় না দেখিয়ে ভুল থেকে শেখার মানসিকতা তৈরি করাটাই এর মূল লক্ষ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা ক্লিনিক্যাল সাইকোলজিতে বলা হয় তা হল বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন। বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন মানে কাজে ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ, অর্থাৎ কনফিডেন্স বা আত্মবিশ্বাস আসার জন্য অপেক্ষা না করে সরাসরি কাজে নেমে পড়া। আমরা সাধারণত ভাবি আগে কনফিডেন্স আসবে, তারপর আমরা কাজ শুরু করব। কিন্তু বাস্তবতা হলো কাজ শুরু করলেই কেবল কনফিডেন্স তৈরি হয়। এটা আসলে খুব সত্যি কথা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারি? আধুনিক জীবনে বাইরের বিশাল সাফল্য এবং ভেতরের তীব্র শূন্যতার মাঝখানের এই যে বিস্তর বিভেদ, এটি আসলে কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়। এটি মূলত ডিজিটাল পারফরম্যান্স মেট্রিক্স, আমাদের চারপাশের সমাজের গভীর সাংস্কৃতিক শর্ত এবং নিখুঁত হওয়ার অমানবিক মানসিক চাপের এক সম্মিলিত রূপ বা বাই প্রোডাক্ট। ঠিক। ইম্পোস্টার সিন্ড্রোমের মেকানিজম মানুষের উচ্চাকাঙ্ক্ষাকেই তার নিজের শাস্তির হাতিয়ারে পরিণত করে। আর এই পুরো প্রক্রিয়ার সমাধান এই নয় যে মানুষের মনে আর কখনোই নিজেকে প্রতারক ভাবার অনুভূতি তৈরি হবে না, সন্দেহ আসবে, ভয়ও আসবে। এটা মানুষের স্বভাব। হ্যাঁ, এটাকে তো পুরোপুরি মুছে ফেলা যায় না।
কিন্তু আসল সমাধান হল ভেতরের সতর্ক ঘণ্টা বাজার পরও কাজ চালিয়ে যাওয়া, আবেগের বদলে বাস্তব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া এবং মস্তিষ্ককে অর্জনের সত্যতা মেনে নিতে বাধ্য করা। এই সচেতন স্বীকৃতি এমন এক মজবুত ভিত তৈরি করে যা ভেতরের যে কোনো তীব্র সন্দেহের আওয়াজকে স্তব্ধ করে দেয়। একদম তাই। তবে দিন শেষে একটা বিষয় ভাবলে একটু ভয়ই লাগে। আমরা এমন এক অদ্ভুত সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে অ্যালগোরিদমের তৈরি করা অবাস্তব মানদণ্ডই হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে একমাত্র বাস্তবতা হয়ে দাঁড়াবে। হয়তো সেই পৃথিবীতে নিজেদের যান্ত্রিক ত্রুটি বা সিস্টেম গ্লিচ মনে করাটাই হয়ে উঠবে মানুষের সবচেয়ে স্বাভাবিক মানসিক অবস্থা।